স্নিগ্ধা মুচকি হেসে বলে, ভালোবাসায় বিশ্বাস থাকলে রাগ হয় না, অভিমান হয়। আমারও অভিমান হয়েছিল, কিন্তু এই যে আপনাকে দেখলাম, সব অভিমান জলে ঘুলে গিয়েছে। আবরার তৃপ্তিসূচক শব্দহীন হাসি হাসল। পরক্ষণে মুখটা কালো করে বলে, কিন্তু আমার খুব রাগ হয়েছিল তোমার উপর। স্নিগ্ধা অবাক হয়ে বলে, আমার ওপর রাগ? কেন? কি করেছি আমি? জবাবে আবরার পকেট থেকে ফোনটা বের করে স্নিগ্ধার সামনে ধরল, আঙুল ইশারা করে বলে। এই ছবিটা দেখে স্নিগ্ধা চোখ সরিয়ে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। আজকে বন্ধুদের সাথে ফুচকা খাওয়ার সময় তোলা ছবির কোনো। হাতে এক প্লেট ফুচকা সমেত হাসি মুখে দাঁড়িয়ে আছে সে। এক পাশে মেঘ আর অন্য পাশে কয়েকজন মেয়ে, অন্য পাশে দুটো ছেলে। স্নিগ্ধা কপালে ভাঁজ ফেলে আবরারের দিকে তাকিয়ে বলে, এটা তো ওই সময়কার ছবি, ওরা সেলফি নিচ্ছিল তখন। এটা দেখে রাগ কেন করলেন? আবরার একটা নিঃশ্বাস ছেড়ে ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে বলে, জানি না, তবে রাগের প্রথম এবং একমাত্র কারণটাই ছিল তোমার পাশের ছেলেটা তোমার দিকে কেমন ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল সে নিয়ে। আমার বউর দিকেও ওই এভাবে কেন তাকাবে? স্নিগ্ধা প্রথমে নাক মুখ কুঁচকে নিল, পর মুহূর্তে ঠোঁট বাঁকিয়ে হেসে দুই ভ্রু নাচিয়ে বলে, বাপ্পা, এত জেলাস? আবরার স্নিগ্ধার দিকে ঝুঁকে যায়, শীতল গলায় বলে, যা আমার তা শুধুই আমার। কথাটা বলে স্নিগ্ধার ঠোঁটে ছোট্ট করে চুমু খায় আবরার। স্নিগ্ধা কিছু বলতে ধরলেও ওর ঠোঁটে নিজের আঙুল ছুঁয়ে দিয়ে থামিয়ে দিয়ে বলে, আমি কথা দিচ্ছি আর কখনো এসব কারণ নিয়ে তোমার উপর রাগ করবো না, সবসময় তোমায় বিশ্বাস করব, আই প্রমিস ইউ। স্নিগ্ধা মুগ্ধতায় হেসে আবরারের বুকে মুখ লোকায়। আবরার আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় ওকে। ভেতরে ভেতরে ভীষণ আক্ষেপ হয় তার। খানিকক্ষণ আগেও মেয়েটাকে মনে মনে উল্টাপাল্টা বলছিলাম, তাও সামান্য একটা ছবি দেখে। অথচ আমি এত কিছু করার পরেও ও একটুও রাগ করলো না, সন্দেহ করলো না আমায়, উল্টো কত সহজভাবে নিল। সত্যি আমার পরি ব্যতিক্রম, সবার থেকে আলাদা আমার পরি, সবার থেকে। কিছু সময় বাদে স্নিগ্ধা আবরারের বুক থেকে মুখ ওঠালো, উদ্বেগ নিয়ে প্রশ্ন ছুড়ল, আচ্ছা, তনয়ের ওপর কাল রাতে কি হয়েছিল? আবরার ভাবলেশীনভাবে স্বাভাবিক গলায় বলে, নাটক করছিল, কিছুই হয়নি। স্নিগ্ধা চোখ জোড়া বড় বড় করে বলে, তার মানে আমি ঠিক ভেবেছিলাম। কথাটাই আবরার সরু চোখে তাকিয়ে বলে। আজকাল তুমিও ভাবছ? বাহ, বেশ বুদ্ধি হয়েছে দেখছি। স্নিগ্ধা ভাব ধরে বলে ওঠে, হবে না? আফটার অল আম স্নিগ্ধা আবরার চৌধুরী। আবরার ঠোঁট প্রসারিত করে হাসে, পর মুহূর্তে মুখটা সিরিয়াস করে বলে, ভার্সিটির কোনো ছেলের সাথে মিশবে না, আমি সব ছেলে বন্ধু পছন্দ করি না, স্পেশালি তোমার আশেপাশে তো নয়। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলে ওঠে, তনয় আপু যে আপনার বন্ধু ছিল, তার বেলায় মেয়ে বন্ধু তো ঠিকই পছন্দ করেন। আবরার মুচকি হাসলো, কথাটাই শিথিল গলায় জবাব দিল, তার ফল তো পাচ্ছে, আমি একা নই, সাথে তুমিও পাচ্ছ। আই হোপ এতেই বুঝবে। স্নিগ্ধা ঠোঁট উল্টে বলে, জানি জানি, থাক, আপনি না চাইলে আমি কোনো ছেলের সাথে মিশবো না। আবরার মৃদু হেসে স্নিগ্ধাকে আবারও বুকে টেনে নিল। জানো, তনয়া এখন পুলিশ কাস্টাডিতে। আবরারের কথায় স্নিগ্ধা চমকে তাকালো, লাফিয়ে উঠে কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বলল, কেন? আবরার স্নিগ্ধার কাঁধের থেকে নিজের হাতটা সরিয়ে এনে চুলে রাখলো স্নিগ্ধার, সেখানে হাত বুলিয়ে বলতে শুরু করলো একে একে সবটা। আস্তে ধীরে স্নিগ্ধার মুখের ভঙ্গিমাও আরও পাল্টাতে শুরু করলো। আশ্চর্যকৃত হওয়া সব সীমা অতিক্রম করে নিল মস্তিষ্ক। ঘটে যাওয়া ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ বলে থামলো আবরার। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। স্নিগ্ধা অধিক উৎকণ্ঠিত গলায় বলে উঠল, তনয় আপু এরকম করলো? আমি তো ভাবতেই পারছি না। আবরার পরিতাপের সুরে বলে, কিছু মানুষ কুকুরের লেজের মতো হয়, বাঁকা তেরা, ছাড়ো এসব। এইটুকু বলে স্নিগ্ধা গালে হাত ছোয়ালো আবরার, বলে, খেতে পাইনি? স্নিগ্ধা মাথা নেড়ে বলে, না, কিন্তু আপনার খুব খিদে পেয়েছে তাই না? আপনি বসুন, আমি এক্ষুনি খাবার বন্দোবস্ত করছি। আবরার মৃদু হেসে ঘাড় কাত করে সাই দিল। স্নিগ্ধা কোলের উপরে রাখা বইটা পাশে রেখে দিয়ে উঠে দাঁড়ালো। সামনের দিকে হাঁটতে ধরলে পেছন থেকে হাতটা টেনে ধরলো আবরার। স্নিগ্ধা জিজ্ঞাসা নিয়ে তাকালো। আবরার ভ্রু কুঁচকে বলে,
আজ তোমার পাশের ছেলেটা কে ছিল? স্নিগ্ধা কোনো কিছু না ভেবে বেশ সহজভাবে জবাব দিল। মেঘের ভাই। একই ইউনিভার্সিটিতে পড়ো? দেখে তো তোমার ব্যাচমেট মনে হয়নি, সিনিয়র লাগছিল। হ্যাঁ সিনিয়র তো, 4th ইয়ারে উনি। স্নিগ্ধা এইটুকু বলে পর মুহূর্তে কৌতূহল নিয়ে বলে। কিন্তু কেন? আবরার হাতটা ছেড়ে দিল স্নিগ্ধার। লম্বা শ্বাস টেনে বলে, কিছু না, এমনি যাও। এ নিয়ে আর খুব বেশি ভাবল না স্নিগ্ধা। বিষয়টাকে সোজাসাপটা নিয়ে হেঁটে গেল রান্নাঘরে থেকে। স্নিগ্ধা যেতেই সেদিকে একবার তাকিয়ে ফোনটাকে হাতে উঠালো আবরার। কারো একটা নম্বরে ডায়াল করতে প্রায় সাথে সাথে রিসিভ করলো কলটা। ওপাশ থেকে কারো আওয়াজ না শোনা গেলেও আবরার ঠান্ডা স্বরে বলে ওঠে, আমি একটা ছবি পাঠাচ্ছি, এর উপর 24/7 নজর রাখবি। তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে স্নিগ্ধা। রাতভর আবরারের পাগলামিতে ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেল আজ। স্নিগ্ধা হন্তদন্ত হয়ে একবার বই গোছাচ্ছে, অন্যবার নিজেকে গুছিয়ে নিচ্ছে। এক পর্যায়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে নিল স্নিগ্ধা। আচমকা পেছন থেকে এসে ওকে দুই হাতে জড়িয়ে ধরল আবরার। ঘুমের রেস এখনও ছোটাছুটি করছে আবরারের মুখমণ্ডলে। আবরারকে দেখে স্নিগ্ধা ব্যস্ত গলায় বলে ওঠে, আবরার ছাড়ুন, আমার দেরি হয়ে যাবে তো। কথাটা শুনলেও মারল না আবরার। উল্টে ঘুমু ঘুমু চোখে নাক ঘুষতে থাকলো স্নিগ্ধার গলাতে। স্নিগ্ধা শিউরে ওঠে, মৃদু গলায় বলে, আবরার প্লিজ, এখন এইসব পাগলামি করবেন না, আমার লেট হয়ে যাবে। আবরার নাক সরিয়ে এনে থুতনি রাখলো স্নিগ্ধার বাম পাশের কাঁধের ওপর। আয়নার দিকে স্নিগ্ধার ভেসে থাকা মুখের দিকে চেয়ে বাঁকা হেসে গেয়ে উঠল, তুমি নারী নাকি পড়ে নিজে নিজে করবে ভুল? আমি তো হয় একটি মানুষ খুঁজে পাই না কোনো গোল। স্নিগ্ধার প্রথম দফায় অবাক হয়ে তাকিয়ে পর মুহূর্তেতে হেসে ফেলল। আবরার ছোট্ট করে স্নিগ্ধার গালে চুমু খেয়ে শান্ত গলায় বলে, আমি যাচ্ছি না বলে রাগ করো না, কনফারেন্স আছে আমার, বললাম না? ওদিকটা গেলে অফিসে ঢুকতে ভীষণ দেরি হয়ে যাবে। উত্তরে স্নিগ্ধা গাল ফুলিয়ে বলে, রাগ করব যদি আমাকে নিয়ে আসতে না যান। আবরার মুচকি হাসল। স্নিগ্ধাকে আর একটু শক্ত করে পেঁচিয়ে ধরে বলল, সেটা আপনি বললে যাব, না বললে যাব। কথাটা বলে স্নিগ্ধার চুলে চুমু খেলো আবরার। স্নিগ্ধার প্রথমে হেসে আবারও ব্যস্ততা নিয়ে বলে, এখন ছাড়ুন, তৈরি হচ্ছি। এবার স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে সরে এলো আবরার। আপাদমস্তক একবার দেখলো ওকে, পর মুহূর্তে কপাল ভাঁজ ফেলে বলে, শাড়ির কুচিগুলো এলোমেলো কেন, ঠিক করনে? স্নিগ্ধা চুল বাঁধতে বাঁধতে বলল। না, সময় পাইনি। আবরার ছোট্ট একটা শ্বাস টেনে বসে পড়ল হাঁটু মুড়ে। স্নিগ্ধার হাতের কাজ থামিয়ে ভ্রু কুঁচকে নিচের দিকে তাকালো। আবরার কি করতে চাইছে বুঝে উঠল না। আবরার হাত বাড়িয়ে একে একে স্নিগ্ধার কুচিগুলো সুন্দর করে গুছিয়ে দিতে লাগলো। এতে যেন চোখ বেরিয়ে আসার উপক্রম হলো স্নিগ্ধার। অবাক চোখে দেখতে লাগলো আবরারকে। আবরার সব কিছু একেবারে ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে মুখ তুলে স্নিগ্ধার দিকে তাকালো। ভ্রু নাচিয়ে বলল, এখন ঠিক আছে। স্থিরভাবে চেয়ে থেকে স্নিগ্ধা হ্যাঁ বোধক মাথা নাড়ল শুধু, মুখে কোনো কথা আসছে না তার। আবরার উঠে দাঁড়িয়ে স্নিগ্ধার এক গালে হাত ছুঁয়ে ঠোঁটে এগিয়ে চুমু খেলো তার কপালে। পরক্ষণে সরে আসতে চাইলেও পারল না। ইতিমধ্যে স্নিগ্ধা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে ওকে। আবরার বেশি না ভেবে নিজেও হাত ঠেকিয়ে ধরল স্নিগ্ধাকে। পরক্ষণে বাঁকা হেসে বলে, এখন বুঝি দেরি হচ্ছে না? কথাটাই স্নিগ্ধা মৃদু হাসল, কিন্তু মুখ তুলল না আবরারের বুক থেকে। একজন স্ত্রীর কাছে পৃথিবীর সব থেকে শান্তির জায়গা হচ্ছে তার স্বামীর প্রশস্ত বুকটা। এই মেয়ে শোনো। পেছন থেকে পুরুষালী গলার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়ল স্নিগ্ধা। জিজ্ঞাসা নিয়ে ঘুরে তাকালো। মৃণালকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে স্বাভাবিক হয়ে এলো তার চোখ মুখ। ওপাশ থেকে মৃণাল এগিয়ে এসে দাঁড়ালো স্নিগ্ধার সামনে। তোমার নাম স্নিগ্ধা না? উত্তরে উপর নিচে দুইবার মাথা ঝাঁকালো স্নিগ্ধা। মৃণাল খানিকক্ষণ তাকিয়ে থেকে চোখটা নামিয়ে নিল। পর মুহূর্তে আবার ওর দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে চেনো? এবারও ওপর নিচে মাথা ঝাঁকায় স্নিগ্ধা। ব্যাপারটাই মৃণাল ভ্রু কুঁচকে বলে, তুমি কি কথা বলতে পারো না?
কাল তো খুব কথা বলছিলে। স্নিগ্ধা মুখ কালো করে বলে। কাল তো মেঘ ছিল, আজ মৃণাল মাঝপথে কথা থামিয়ে ভ্রু নাচিয়ে বলে। আজ আজ মেঘের ভাই আছে, একই তো। স্নিগ্ধার খুব বিরক্ত লাগলো কথাটায়, কিন্তু প্রকাশ না করে চুপ করে রইল। একবার চোখ ঘুরিয়ে এই দিক ওই দিক নজর দিল মেঘকে খুঁজে পাওয়ার আশায়। বিষয়টা চোখে পড়লেই মৃণাল চোখ সরু করে বলে ওঠে। কাউকে খুঁজছো? স্নিগ্ধা মৃণালের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ল। পর মুহূর্তে ব্যস্ত গলায় বলে। মেঘ আসেনি ভাইয়া? ভাইয়া শব্দটা বোধহয় খুব একটা পছন্দ হলো না মৃণালের। নাক মুখ কুঁচকে নিয়ে বলে। আমি তোমার ভাইয়া হলাম কবে? স্নিগ্ধা বেশ সহজভাবে বলে। কেন, আপনি তো মেঘের ভাই তাহলে? মেঘের ভাই তাই বলে তোমার নই, ওকে? আমাকে ভাইয়া বলে ডাকবে না। স্নিগ্ধা বোকা চাহনি দিয়ে বলে ওঠে। কি বলে ডাকবো তাহলে? মৃণাল মুখটা সিরিয়াস করে বলে। ডাকবে কিছু একটা, তবে ভাইয়া নয়। স্নিগ্ধা খানিকক্ষণ ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থাকলো। কিছু একটা মাথা আসতেই চট করে বলল। তাহলে কাকা বলে ডাকি। আমার বাবা একা তো, আমার একটা কাকার খুব শখ ছিল, ডাকবো? কথাটা শুনে মৃণাল হতভম্ব হয়ে গোল গোল চোখে কিছু সময় তাকিয়ে থাকলো স্নিগ্ধার মুখের দিকে। পরক্ষণে মৃদু থমকে বলে। এই মেয়ে ফাজলামো করছো আমার সাথে? কোন দিক থেকে আমাকে কাকার মতো দেখতে? স্নিগ্ধা ঠোঁট উল্টে বলে। বারে, আপনিই তো বলেন ভাইয়া বাদে যে কোনো কিছুই ডাকতে। কথাটা বলে মুখ টিপে হাসলো স্নিগ্ধা। বিষয়টা খেয়াল করতে মৃণাল তীক্ষ্ণ চোখে তাকায়। স্নিগ্ধা যে মজা করছে সেটা বেশ ভালোভাবেই বোধগম্য হলো তার। হাঁ করে কিছু বলতে ধরলেই ওই পাশ থেকে স্নিগ্ধার নাম ধরে ডেকে ওঠে মেঘ। স্নিগ্ধা। ডাক শুনে মৃণাল স্নিগ্ধা দুজনেই সেই দিকে ফিরল। মেঘকে দেখে উদ্বাসনায় হাত উঁচু করে ক্ষীণ আলাপচারিত সারল স্নিগ্ধা। অন্যদিকে বোনকে দেখা মাত্রই মুখটা কালো করে নিল মৃণাল। মাথা চুলকে স্নিগ্ধার দিকে ফিরল। মেঘ ততক্ষণে এগিয়ে এসে দাঁড়ালো ওদের মাঝখানে। মুখে হাসি রেখেই বলে। কেমন আছিস? স্নিগ্ধা মাথা নেড়ে বলে। আলহামদুলিল্লাহ, তুই? ভালো। কথাটা বলে মেঘ মৃণালের দিকে তাকায়, সাথে সাথে ভ্রু কুঞ্চিত করে বলে। তুমি এখানে কি করছো? মৃণাল প্রথমে থতমত খাই, পর মুহূর্তে তুতলিয়ে বলে ওঠে। এমনি, কাল বললি না তোর বন্ধু এই মেয়েটা, তাই একটু। মেঘ খানিকক্ষণ চোখ ছোট করে তাকিয়ে থাকলো মৃণালের দিকে। মৃণাল অস্বস্তিতে এই দিক ওই দিক চোখ ঘোরায়। পরক্ষণে মেঘ স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে। চল ক্লাসে যাই। স্নিগ্ধা আর মৃণালের দিকে তাকালো না। মেঘের কথায় মাথা নেড়ে হাঁটা ধরল ক্লাসরুমের দিকে। মৃণাল আহত হয়ে সেই দিকে তাকিয়ে রইল। নিজের সাথে বিড়বিড় করে বলল। এই মেঘ আসার আর সময় পেল না। ততক্ষণে পেছন থেকে সুমন এসে দাঁড়ালো ওর পাশে। মৃণালের চোখ অনুসরণ করে নাক বরাবর তাকালো। মেঘ আর স্নিগ্ধাকে দেখে তেমন কিছুই বোধগম্য হলো না তার। মৃণালের কাঁধে মাথা ঠেকিয়ে উদ্বেগ নিয়ে ঢাকলো। এই মৃণাল। ধ্যান ভাঙল মৃণালের। ঘাড় কাত করে সুমনের দিকে তাকিয়ে বলে। তুই কখন এলি? এলাম তো অনেকক্ষণ, তোকে খুঁজে পেতে সময় লাগলো। তার থেকে দ্বিগুণ। তা তুই ফার্স্ট ইয়ারের গ্যালারিতে কী করছিস? মৃণাল চোখ সরিয়ে ঠোঁট কামড়ালো। কিছু একটা ভেবে বলে ওঠে। আচ্ছা সুমন, তোর বন্ধুর একটা বউ দরকার, তাই না রে? অনেক তো হলো একা একা, আর কত? সুমন বাদ্য ছেলের মতো ওপর নিচে মাথা নেড়ে বলে। হ্যাঁ, কিন্তু তোর তো কোনো মেয়েই পছন্দ হয় না। মৃণাল মুচকি হেসে বলে। এবার হয়ে গেছে। সুমন অবাক হয়ে তাকিয়ে বলে ওঠে। তাই? কাকে? মৃণাল প্রথমে লাজুক হাসে, পর মুহূর্তে সুমনের চিবুকে হাত ছুঁয়ে কৌতুক সরে বলে। তোকে। কথাটা বলেই অট্টহাসিতে ফেটে পড়ল মৃণাল, আর নাক মুখ কুঁচকে মৃণালের দিকে তাকিয়ে রইল সুমন। ভাইয়া কি বলছিল রে? ভাইয়া ডাকতে নিষেধ করছিল। বেঞ্চে বসতে বসতে উত্তর দিল স্নিগ্ধা। মেঘ অবাক চোখে তাকিয়ে পড়ল। কি? স্নিগ্ধা ভাবলেসীন ভাবে জবাব দেয়। হ্যাঁ। অস্থিরতা মেঘ মাথা নেড়ে বলে। স্নিগ্ধা, আমার ভাইয়া এইভাবে কখনো মেয়েদের সাথে কথা বলেনি। হ্যাঁ, মেয়েদের সাথে কথা বলেনি এমন না, তবে আগ বাড়িয়ে নয়। আর সেখানে ভাইয়া তোকে
স্নিগ্ধা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলে। ওসব ছাড়, স্যারের পড়া হয়েছে তোর? কথাটা শুনলেও মারল না মেঘ। স্নিগ্ধার হাত চাপড়ে তাড়াহুড়ো করে বলে। আচ্ছা, আর কিছু বলেছে ভাইয়া? স্নিগ্ধা বইয়ের পাতায় চোখ বোলাতে বোলাতে বলে। তেমন কিছু না, নাম ধাম জানতে চাচ্ছিল। মেঘ ঝটকা খেয়ে বড় বড় চোখ করে বলে। ফোন নাম্বার চেয়েছে? স্নিগ্ধা এবার বিরক্তিতে কপাল কুঁচকে তাকালো, বলল। কি শুরু করলি বল তো মেঘ? উনি কেন আমার থেকে ফোন নম্বর চাইবেন? এমনি কথা বলছিল, বললাম। তারপরও কি সব উল্টাপাল্টা বকছিস? মেঘ দমে গেল, মুখটা কাঁচুমাচু করে বলে। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আর কথা তুলবো না। মেঘের কথা শেষ না হতেই ক্লাসরুমের একজন প্রফেসর প্রবেশ করলো। কথা থামিয়ে মুখ সিরিয়াস করে দাঁড়িয়ে পড়ল সকলে। তবে মেঘের মনোযোগ পুরোপুরি লেগে রইল স্নিগ্ধা আর মৃণালের বিষয় নিয়ে। কেন মৃণাল স্নিগ্ধার সাথে আগ বাড়িয়ে কথা বলল, তদন্তে নামার সিদ্ধান্ত নিল মনে মনে। আমি এই সময় চা খাই, আমাকে 1 কাপ চা এনে দেওয়ার ব্যবস্থা করো আমিনুল। কথাটা শুনতেই চমকে তাকালো আমিনুল। 14 শিকের মধ্যে দাঁড়িয়ে থাকা তোফায়েলকে উদ্দেশ্য করে অবাক হয়ে বলে। জেলের মধ্যে তাও ম্যাডামের আসামিকে আমার চাকরি খোয়াতে নাকি? কথাটাই দাঁত কর্মর করে তাকালো তোফায়েল, ক্ষিপ্ত হয়ে বলে। খুব পিছলে গেলে তাই না? ভুলে যেও না এই প্ল্যানে তুমিও যুক্ত ছিলে। আমিনুল চেয়ার ছেড়ে উঠে এলো। এইদিক ওইদিক তাকিয়ে পরক্ষণে তোফায়েলের দিকে চোখ ঘোরালো, ফিসফিসিয়ে তাড়াহুড়ো করে বলে। আস্তে কথা বলুন। আর আমি মোটেও এর পরিকল্পনা আপনার সাথে ছিলাম না, বরং আপনি সব পরিকল্পনা করে আমাকে জানিয়েছিলেন। সব জেনেও চুপ করে তো ছিলে, ওই একই তো হলো। না, এক হলো না। আপনি মোটেও আমাকে ফাঁসাবেন না। মোটা টাকা দিয়ে এই চাকরি পেয়েছি, এত সহজে খোয়াতে চাই না আমি। জবাবে তোফায়েল ভ্রু নাচিয়ে বলে। আর এতদিন আমার থেকে 4 টাকা নিলেন তার বেলা? আমিনুল ভীষণ অপমানিত বোধ করলো, মৃদু রাগ নিয়ে বলে। দেখুন, একদম এভাবে বলবেন না। আমি এমনি আপনার টাকা নেইনি, কাজও করেছি তার বিনিময়ে। তোফায়েল নাক মুখ কুঁচকে বলে। আসল কাজের কাজ তো কিছুই পারলেন না। তুমি থাকতেও আমি আর আমার মেয়ে হাজতের মধ্যে ঢুকে গেলাম, আর তুমি কি করছো? আঙ্গুল চুষছ? আমিনুল উত্তেজিত হয়ে বলে। দেখুন, যা পারছি করছি, পোষালে হলো, না হলে যেটা ভালো হবে, যার কাছে ভালো হবে তার কাছে যান, তত সব। উত্তরে তোফায়েল হাঁ করে কঠিন কিছু বলতে ধরলেই পাশ থেকে তেতে উঠল তনয়া। এগিয়ে এসে বলে। আপনারা প্লিজ থামেন। একে অন্যের সাথে লড়াই করছেন কেন? নিজেদের মধ্যে তর্ক করে কোনো লাভ আছে বলুন তো? কথাটাই তোফায়েল চুপ করে যায়। পাশ থেকে আমিনুল বিরক্তি নিয়ে বলে। আমি কি করেছি? স্যাররাই তো উল্টাপাল্টা বলছেন তখন থেকে। আচ্ছা ম্যাডাম, আপনিই বলুন তো, এখানে কত পুলিশ কনস্টেবল, অন্যান্য আসামি, এদের সামনে কীভাবে আমি আপনাদের বাবাকে চা এনে দিই? তারপরেও ওই আবরার চৌধুরী আমাকে হাসিয়ে গিয়েছেন যে আমাকেও খুব তাড়াতাড়ি জেলের ভিতর ঢোকাবে। এখন সব জেনে বুঝে নিজের পায়ে নিজে কি করে কুড়াল মারতে পারি। জবাবে তনয়া উদ্বিগ্ন হয়ে বলে। আমি সবই বুঝতে পারছি অফিসার। দেখুন, অন্তত এটা ভালো হয়েছে যে সবাই একই সাথে ফেসে যায়নি। আপনি বাইরে আছেন, এখন আপনি বাবার সাথে তর্কে না লেগে এইটা ভাবুন যে কিভাবে বাঁচাবেন আমাদের। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, প্লিজ কিছু একটা করুন। আমিনুল ঠোঁট কামড়ে কিছু একটা ভাবনায় তনোয়ার দিকে তাকিয়ে বলে ওঠে। দেখুন ম্যাডাম, চেষ্টা তো করেছি না, এমন নয়, কিন্তু সাক্ষী প্রমাণ সব হাতের মুঠোয় আবরারের। তারপরেও মার্ডারের মতো ইস্যু কি করব সেটাই তো ভাবছি। আপনারা ভাববেন না, সবার অগোচরে হলেও আপনার আরাম আয়েশের দায়িত্ব আমার। আর যত তাড়াতাড়ি পারছি আপনার বেলের ব্যবস্থা আমি করছি। আমিনুল আশ্বস্তি দিলেও তনোয়া অস্বস্তি পেল কিনা বোঝা গেল না। মুখে চিন্তার ছাপ দূর হলো না তার। বাবার পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো এই মুহূর্তটা থেকে পালানোর উপযুক্ত কোনো পন্থা। আবরারের গাড়ি দেখেই বসা থেকে দাঁড়িয়ে পড়ল স্নিগ্ধা। এত সময় মেঘ আর সে ক্লাসের
আওড়ার পর বাদাম গাছের নিচে বসে আড্ডায় মেতেছিল। স্নিগ্ধাকে দাঁড়াতে দেখে মেঘ ভ্রু কুঁচকে বলে। কি রে, কি হলো? স্নিগ্ধা ওর দিকে তাকালো না, উদ্বেগ গলায় বলল। আমাকে যেতে হবে এখন। বলতে বলতে আবরার নেমে এলো গাড়ি থেকে। সাদা রঙের কোটের মধ্যে স্কাই ব্লু রঙের শার্টটা একটু বেশি দাগ তুলেছে তার শরীরে। স্নিগ্ধা মুগ্ধ চোখে দেখলো কিছুক্ষণ। মেঘ স্নিগ্ধার ব্যবহারে আগাপোড়া কিছুই বুঝল না, তবে স্নিগ্ধার চোখ অনুসরণ করে গেটের দিকে ফিরল। আবরারকে দেখা মাত্রই চোখ আটকে গেল তার। কি রে ছেলেটা, কি হ্যান্ডসাম রে স্নিগ্ধা। উত্তেজিত ধ্বনি নিয়ে বলল। সাথে সাথে কপালে ভাঁজ নিয়ে তাকালো স্নিগ্ধা, তবে মুখে কিছু বলার আগেই মেঘ পুনরায় চমকালো, মুখ নিয়ে বলে ওঠে। এই, ও তো এদিকেই আসছে রে। কথাটায় স্নিগ্ধাও চোখ সরিয়ে নিয়ে সামনে তাকালো। আবরার ততক্ষণে এসে দাঁড়িয়েছে ওদের সামনে, মুখ হাঁ করে তাকিয়ে আছে মেঘ। আবরার আশেপাশে না দেখে মৃদু হেসে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে। ক্লাস শেষ? উত্তর না দিয়ে স্নিগ্ধা একবার মেঘের দিকে তাকালো। মেঘের মুখের অভিব্যক্তি দেখে ভীষণ ক্রোধ অনুভূত হলেও মুখে প্রকাশ করলো না সে। আবরারের এক বাহুতে হাত পেঁচিয়ে ব্যস্ত গলায় বলল। চলুন। স্নিগ্ধাকে আবরারের হাত ধরতে দেখে আগের থেকেও বেশি হাঁ হয়ে আসে মেঘের মুখ। একবার স্নিগ্ধার দিকে তাকায় সে, তো অন্যবার আবরারের দিকে। স্নিগ্ধা মেঘের কৌতূহল না মিটিয়ে মুচকি হেসে বলে। আসছি মেয়ে। মেঘের উত্তরে অপেক্ষা না করে আবরারের হাত ধরে হেঁটে ধরল স্নিগ্ধা। দেখতে দেখতে গাড়িতে উঠে বসলো। তারপর আবরার ঘুরে এসে বসে পড়ল ড্রাইভিং সিটে। স্নিগ্ধা কিছু একটা বলার জন্য হাঁ করলো, তার আগেই আবরার গম্ভীর গলায় বলে ওঠে। ভার্সিটিতে শাড়ি পরে আসবেন আর। স্নিগ্ধা হতভম্ব হয়ে মুখটা বন্ধ করে নিল। আবরারের দিকে তাকিয়ে রইল অবাক চোখে। একটু আগেই তো আবরার হাসলো তার সামনে, তবে এখন মুখটা তো গোমড়া হয়ে এলো কেন? কি হলো ওনার? বিরিয়ানি খেতে গিয়ে এলাচদানা দাঁতে পড়লে যে অনুভূতিটা হয়, যেমন হয় তেমন ঠিক মুখটা মেঘের দিকে তাকিয়ে আছে মৃণাল। মেঘ মুখ কাঁচুমাচু করে ক্ষণে ক্ষণে নিচের দিকে তাকাচ্ছে, তো আবারও চোখ তুলে দেখছি মৃণালকে। মৃণাল এবার তীব্র বিরক্তি নিয়ে বলে। তোর আমার সাথে কিসের শত্রুতা রে? মেঘ মুখ তুলল, ঠোঁট উল্টে বলল। আমি কি করলাম? আমি স্নিগ্ধার সাথে কথা বলেছি, হ্যাঁ বলেছি, কিন্তু ওর সাথে প্রেম করতে গিয়েছিলাম। এসব মাকে বলার কী দরকার ছিল তোর? মেঘ মুখ ছোট করে বলে। মাই তো জানতে চাইলো, তাই বললাম। মা তো রোজই জিজ্ঞেস করে আমায়, তুমি কি করছো ভার্সিটিতে, মারামারি করছো কিনা, ঠিকঠাক ক্লাস করছো কিনা। আমি তো রোজই মাকে বলি, তাহলে আজ এটা কেন বাদ যাবে বলো? মা তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, আমি সেই দায়িত্ব পালন করব না নাকি? মৃণাল বিরক্তি নিয়ে সুর দিয়ে বলে। কি বাধ্য মেয়ে আমার মায়ের! নিজের ব্যাপারে তো কিছুই জানাস না মাকে, সব লয়ালিটি শুধু আমার বেলায়। মেঘ কিছু বলতে নিয়েও থেমে গেল। মৃণাল এগিয়ে গিয়ে বসে পড়ল বিছানায়, দুই হাতে ভর দিয়ে এগিয়ে বিছানার সাথে আতশোয়া হয়ে বসলো। বালিশের পাশ থেকে হাতের ফোনটা উঠিয়ে কিছু সময় তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। মেঘ কপাল কুঁচকে খানিকক্ষণ ভাইকে দেখলো, পরক্ষণেই বলে। আমি কি চলে যাব? মৃণাল স্ক্রিন থেকে মুখটা না তুলেই বলে। এখনো যাসনি? মেঘ গাল ফুলিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরল। দরজা ছেড়ে বেরোতে ঝাড়বে, পেছন থেকে আবারও ডেকে উঠল মৃণাল। মেঘ শোন না। মৃণালের নরম গলা শুনে কৌতূহল নিয়ে পেছনে তাকালো মেঘ, ভ্রু কুঁচকে বলল। কি? মৃণাল উদ্বেগ নিয়ে বলল। স্নিগ্ধা মেয়েটার কন্ট্যাক্ট নাম্বার আছে তোর কাছে? কথাটা শুনতেই মেঘ ছোট ছোট করে তাকালো। এইরূপ দৃষ্টিতে মৃণাল থতমত খেয়ে বলল। না মানে এমনি আর কি। মেঘ মুখ ভেঙচে বলল। থাক, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। মৃণাল কৌতূহল নিয়ে বলে। কি বুঝেছিস? মেঘ দুই কদম এগিয়ে এসে কোমরে হাত ঠেকিয়ে বলে। আপনি যে স্নিগ্ধাকে লাইন মারতে চাইছেন সেটা বলবো মাকে? মৃণাল উদ্বেগ নিয়ে উঠে এসে বলে। না আদরের বোন আমার, এই কাজ ভুলেও করিস না। তোর কি চাই বল? মেঘ ঠোঁট এলিয়ে হেসে বলল। এই তো লাইনে এসেছো, ঠিক আছে। মাকে না হয় এবারের মতো বলবো না, তবে আমি যা যা চাই তাই তাই কিনে দিতে হবে, কিন্তু না হলে। মৃণাল নাক মুখ কুঁচকে নিয়ে বলে। থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি, কিনে দিব। তবে আমার কিন্তু স্নিগ্ধার নাম্বার চাই। মেঘ ভাব নিয়ে বলে।
ফোন নাম্বার কেন? চাইলে তোমার লাইনটাও পাকাপোক্ত করে দেবো এক্কেবারে। তুমি শুধু আমার কথা রাখো, বাকিটা আমি দেখছি। মৃণাল নিশ্চিন্তে একটা নিঃশ্বাস নিল। পর মুহূর্তে ঈষৎ সন্দেহতে ভ্রু কুঁচকে বলে। তোকে দ্বারা হবে তো? মেঘ মুখ ফুলিয়ে বলে ওঠে। দেখো ভাইয়া, আমাকে এতটাও গাধা ভাবতে চেও না। আমি তো একটা মেয়ে নাকি? আমি বেশ ভালো করে জানি মেয়েদের মন কি করলেই পাওয়া যায়। মৃণাল দুই ভ্রু নাচিয়ে বলল। তাই? তা কি করে পাওয়া যায় শুনি? মেঘ ভাব নিয়ে বলল। তোমার যদি আমার উপর ভরসা না থাকে তবে ঠিক আছে, আমি পারবো না। চাই না তোমার শপিং, নিজের কাজ নিজে করো, যাও। এই না না, লক্ষ্মী বোনা আমার রাগ করে না। আমি কি সেসব বলেছি নাকি? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। মেঘ মুখ ফুলিয়ে বলে ওঠে। তাহলে ঠিক আছে। প্রত্যুত্তরে মৃণাল বিরক্ত হলে জোরপূর্বক মেঘের সামনে ঠোঁট প্রসারিত করলো। হুট করে মেঘের মাথায় এলো আজকে স্নিগ্ধা আবরারের হাত ধরার দৃশ্যটা। তৎক্ষণিক মৃণালের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল। কিন্তু ভাইয়া, স্নিগ্ধার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে? কথাটা বেশ যুক্তিযুক্ত মনে হলো মৃণালের। হাওয়ায় উড়িয়ে দিতে পারল না সে। উত্তরের খানিকক্ষণ চুপ করে থাকলো। পর মুহূর্তে গলায় দৃঢ়তা এনে বলে। গোল দেব আর গোলকিপার থাকবে না, তা হয় নাকি? তবে স্নিগ্ধাকে দেখে তো মনে হলো না ওর এসবে আগ্রহ আছে। সাদামাটা মেয়েই তো মনে হলো। মেঘ চিন্তিতভাবে সাইমূলক মাথা নাড়ল। নিজে নিজে ভাবল। হতেও পারে। তাছাড়া স্নিগ্ধার মতো সাদাসিধে মেয়ের সাথে ওরকম একটা গুড লুকিং আর বড়লোক ছেলের প্রেম ঘটিত কোনো সংযোগ থাকবে বলে মনে হয় না। ওরকম একটা হ্যান্ডসাম ছেলে তো শুধু আমার সাথেই মানায়। কথাটা ভেবে এক মুহূর্তের জন্য আবরারের হাত পেঁচিয়ে হাঁটার দৃশ্যটা ভাবল মেঘ। সাথে সাথে ঠোঁটে লাজুক হাসি উঠল তার। মেঘের মুখে হাসি দেখে ভ্রু কুঁচকালো মৃণাল। ভূতের মতো হাসছিস কেন? মেঘ থতমত খেয়ে মুখ বন্ধ করে নিল। সিরিয়াস হয়ে বলে। কিছু না। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। ডিল ইজ ফাইনাল, ওকে? মৃণাল উত্তেজনা নিয়ে বলে। ওকে। আপনার কি হয়েছে বলুন না, আমি কি কিছু করেছি? স্নিগ্ধার কথায় আবরার ভ্রুক্ষেপ না দেখিয়ে একইভাবে ড্রাইভ করতে থাকে। মুখটা চূড়ান্ত পর্যায়ের গম্ভীর তার। স্নিগ্ধা অসহায় চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আবরারের দিকে। আবরার একবার দেখছেও না তার দিক। আবরার একবারও দেখছেও না তাকে। প্রত্যেকবারের মতো আহত হয়ে এবার ঘাড় ফিরিয়ে বাইরের দিকে চোখ ঘোরালো স্নিগ্ধা। সিটের সাথে মাথা এলিয়ে এলোমেলো ছুটতে থাকা গাছগুলোকে দেখতে শুরু করলো গভীর মনোযোগে। মনে মনে ভাবতে লাগলো। আবরারের হঠাৎ কি হলো? সকালেও তো ঠিক ছিল। আমাকে শাড়ি পরতে কেন নিষেধ করলো? ভালো করে বললো অবধি না। কী হবে শাড়ি পরে এলে? সকালে তো নিজেই আমার শাড়ির কুচিগুলো ঠিক করে দিল। তখনও তো কিছুই বললো না। বললে আমি নিশ্চয়ই অন্য কোনো পোশাক পরে আসতাম। সেই তখন থেকে মুখটা রামগরুরের ছানার মতো করে রেখেছে। একটা কথাও বলছে না আমার সাথে। হুট করে স্নিগ্ধার হাতে হাত রাখলো আবরার। ভাবনার সুতোতে টান পড়তে চট করে ফিরে তাকালো স্নিগ্ধা। আবরার সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করার অবস্থাতেই স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বেশ শান্ত স্বরে বলে। কাল তোমাকে বলেছিলাম তো কোনো ছেলের সাথে কথা না বলতে, তুমি শুনো না কেন? কথাটা শুনতেই এতক্ষণ পর স্নিগ্ধার বোধগম্য হলো আবরারের গুমট মুখশ্রীর মানে। ব্যস্ত হয়ে ঘুরে বসলো আবরারের দিকে। উদ্বেগ নিয়ে বলল। আমি যে কথা বলিনি তো, উনি ডেকেছিলেন আমায়। ডাকলেই তুমি যাবে? স্নিগ্ধা মুখ কালো করে বলল। ওটা মেঘের ভাই ছিল, তাই জন্য। এইটুকু বলে থামলো স্নিগ্ধা। পর মুহূর্তে চোখ ছোট করে বলে। কিন্তু এসব আপনি কি করে জানলেন? এখনও আবরার তাকালো না স্নিগ্ধার দিকে। সোজা তাকিয়ে থেকেই বলল। বউর খোঁজখবর রাখবো না, তারপর হয় নাকি? স্নিগ্ধা সরু চোখ করে বলল। আপনি কি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছেন? আবরার বাঁকা হেসে জবাব দেয়। রাখতে তো হতোই, সুন্দরী বউ বলে কথা। কথাটায় আবরার স্নিগ্ধার প্রশংসা করলো কি না ভাবলো না স্নিগ্ধা। তবে সাথে সাথে চেহারা ঘন কালো মেঘ এসে ভিড় করলো তার। মলিন হয়ে এলো মুখমণ্ডল। আবরার তাকে একটুকু বিশ্বাস করে না যে তাকে যাচাই করতে গোয়েন্দা রাখতে হলো শেষমেশ। স্নিগ্ধার দিক থেকে সারা শব্দ না পেয়ে ঘাড় কাত করে তাকালো আবরার। ভ্রু নাচিয়ে বলে। চুপ কেন? উত্তরে স্নিগ্ধা ছোট্ট নিঃশ্বাস ফেলে ক্ষীণ হেসে বলে।
কিছু না, একটু তাড়াতাড়ি চলুন। আবরার কপাল কুঁচকে বলল। কেন, শরীর খারাপ লাগছে? স্নিগ্ধা না বোধক মাথা নাড়ল দুই দিকে, যার অর্থ লাগছে না, কিন্তু উত্তর পেয়েও আবরার ক্ষান্ত হলো না। এক হাত পাড়িয়ে স্নিগ্ধার কপাল ঠেকিয়ে ধৈর্যহীন গলায় বলে ওঠে। মাথা ব্যথা করছে পড়ি? মাথা ঘুরছে? বমি পাচ্ছে? স্নিগ্ধা কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। আবরার ব্যস্ত হয়ে হাত দিয়ে স্নিগ্ধাকে টেনে আনলো নিজের দিকে। স্নিগ্ধার মাথাটা এক হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে নরম গলায় বলে। চোখ বন্ধ করে রাখো, একটু ভালো লাগবে। সামনে কোনো স্টল পেলে মেডিসিন এনে দেবো। স্নিগ্ধা খানিকক্ষণ আবরারের মুখের দিকে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকলো। চোখ বন্ধ করে আবরারের বুকে মাথা রাখলো ঠিকই, কিন্তু ভেতরটা ভীষণ অস্থিরতায় মেতে উঠল তার। এত ভালোবাসার যত্ন দিয়ে কী লাভ যদি বিশ্বাসের খুঁটিটাই নড়বড়ে হয়? ভরসার ভর্তি থাকা থলেটা শূন্য হয়, কী লাভ এত ভালোবেসে? কোনো লাভ তো নেই। সন্দেহের মতো মরীচিকা ভালোবাসায় প্রবেশ করলে সেই সম্পর্কে যে জং ধরে যায়, ফাটল তৈরি হয় তার প্রত্যেকটা দেওয়ালে। তার পথ অস্থিরতায় কেটেছে স্নিগ্ধার। নিজের প্রতি আবরার এমন অবিশ্বাস কিছুতেই মেনে নিতে পারছে না সে। প্রথম দিকে আবরার চুপ করে থাকলেও শেষের রাস্তাটুকু কেটেছে স্নিগ্ধার নিশ্চুপতায়। স্নিগ্ধাকে অসুস্থ ভেবে আবরার কোনো রকম কথাও বলেনি, তবে শুরু থেকে শেষ অবধি স্নিগ্ধাকে বুকের সাথে এক হাত দিয়ে পেঁচিয়ে রাখতে ভোলেনি। বাড়ির সামনে এসে গাড়ি থেমে যেতেই আবরারের বুক থেকে মুখ তুলল স্নিগ্ধা। চুপচাপ সরে বসলো। আবরারও গাড়ি ইঞ্জিন অফ করে দরজা খুলে বেরিয়ে পড়ল। ঘুরে এসে স্নিগ্ধার দরজাটা খুলে দিল। তারপর স্নিগ্ধার দিকে ঝুঁকে যেতেই উদ্যত হলো স্নিগ্ধা। মৃদু আওয়াজে বলে ওঠে। দরকার পড়বে না, আমি একাই নামতে পারবো। কথাটা বলার সময় স্নিগ্ধা তাকায়নি আবরারের দিকে। আবরার থেমে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঠান্ডা গলায় বলে। এত পাকামো আমার পছন্দ নয়। কথাটা বলতে সময় লাগলেও স্নিগ্ধার দিকে ঝুঁকে আসতে সময় লাগলো না আবরারের। সিটে বসা অবস্থাতেই স্নিগ্ধাকে দুই হাতে তুলে নিয়ে বের করলো গাড়ি থেকে। আচমকা ব্যাপারটাতেই চমকে গিয়ে আবরারের গলা জড়িয়ে ধরলো স্নিগ্ধা। সে তো ভেবেছিল আবরার হয়তো তাকে নেমে আসতে সাহায্য করবে, কিন্তু তাই বলে এতটা করবে সেসব ভাবেনি। অবাক হলেও আবরারের কোলে চুপ করে রইল স্নিগ্ধা। পা দিয়ে গাড়ির দরজাটা ঠেলে আটকালো আবরার। এরপর উল্টো ঘুরে হাঁটা ধরলো বাড়ির ভেতরে। কামরার ভেতরে এসে ধীরে সুস্থে বিছানার ওপর স্নিগ্ধাকে বসিয়ে দিল আবরার। সোজা হয়ে দাঁড়িয়ে বলল। কিছুক্ষণ বিশ্রাম নাও, তারপর না হয় তোমাকে ফ্রেশ করে দেবো। স্নিগ্ধা খানিকক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো আবরারের স্নিগ্ধ মুখটার দিকে। কত যত্নশীল লোকটা। স্নিগ্ধা তাকিয়ে আছে, বিষয়টা চোখে পড়ল আবরার। ভ্রু নাচিয়ে বলে। কি দেখছো? স্নিগ্ধা উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল। মুখটা বড্ড শুকনো তার। কিছুতেই মেনে নিতে পারছে না ভালোবাসার সন্দেহের এইরূপ অযাচিত প্রবেশ। হুট করে দুই হাতে ভর দিয়ে স্নিগ্ধার মুখের সামনে ঝুঁকে আসে আবরার। মুখমণ্ডলের আবরারের ঠিকরে পড়া উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে স্নিগ্ধা চোখ তুলে তাকায়। আবরার শান্ত স্বরে বলে ওঠে। আমার পরের কি খুব রাগ হয়েছে আমার প্রতি? এইটুকু বলে পর মুহূর্তে আবরার মুচকি হেসে বলল। উপস, সরি। পরি তো তার বড়র প্রতি রাগ হয় না, অভিমান হয়। তা সেটাই কি হয়েছে এখন? স্নিগ্ধা উদ্বেগহীন চোখ চেয়ে বলে। এমন কেন মনে হলো? আপনার সাথে রাগ বা অভিমান করার মতো এরকম কিছু কি করেছেন আপনি? আবরার বাঁকা ঠোঁটে হেসে বলে। শিওর কিছু করেনি, তবে তোমার মুখ দেখে বুঝে নিয়েছে। আসলে ভালোবাসলে সব বুঝতে পারা যায়। অপর পাশে মানুষটার কিসের উপর রাগ হয়, সে কিসের দুঃখ পায়, কোনটা করলে তার মন ভালো হয়, সব কিছু জানতে বুঝতে পারা বলতে পারো গভীর ভালোবাসার একটা অবিচ্ছেদ্য অংশ। আমার ভালোবাসা তো গভীরের থেকেও আরও বেশি গভীর, একেবারেই ডিপ। সো আমাকে তো বুঝতেই হতো, তাই না? কথার প্রেক্ষিতে স্নিগ্ধা উত্তর না দিয়ে ক্ষীণ হাসল শুধু। আবরার এগিয়ে স্নিগ্ধার সামনে বসলো। স্নিগ্ধার এক হাতে আবরার নিজের দুই হাতে মুঠো করে ধরে ওর চোখের দিকে তাকালো। শান্ত গলায় বলল। পরি, আমি জানি তোমার পেছনে আমি লোক লাগিয়েছি। কথাটা বেশ আঘাত করেছে তোমায়। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে বিশ্বাস ভরসা কোনোটাই করি না, বা করলেও খুবই স্বল্প পরিমাণ, কিন্তু এরকম নয়। আর প্রথম কথা হচ্ছে আমি তোমার পেছনের লোক লাগাইনি। কথাটাই স্নিগ্ধা উদগ্রীব হয়ে বলল। তাহলে তখন গাড়িতে যে বললেন? আবরার মৃদু হেসে বলে। মজা করেছে রে বাবা, আর তুমি সবটা সিরিয়াসলি নিয়ে নিলে। এখনো তফাৎ বুঝতে শিখলে না কোনটা মজা আর কোনটা সত্যি।
আচ্ছা যাই হোক, আমি তো সেদিনই তোমাকে বললাম কখনো তোমাকে অবিশ্বাস করবো না। তাহলে এই কথা আমি কি করে ভুলে যেতে পারি বলো? আমার পরীক্ষা দেওয়া কথা তো রাখতে তো আমাকে হতোই, তাই না? এতক্ষণ স্নিগ্ধার কালো মেঘ চোমা মুখে আলো করে উঠল হাসি, ভালো লাগার হাসি উচ্ছ্বাস নিয়ে বলে। সত্যি বলছেন? আবরার দু চোখের পাতা এক করে আশ্বস্তি দিয়ে বলে। জি হ্যাঁ। এতটুকু যথেষ্ট ছিল স্নিগ্ধার সব রাগ অভিমান উবে আসার। ভেতরে ভেতরে জমা করা উদ্বিগ্নতা ঝেড়ে ফেলে আবরারকে। জড়িয়ে ধরল স্নিগ্ধা। আবরারের বুকে মাথা রেখে মৃদু লাজুক গলায় বলে। আপনি জানেন আমার কাছে পৃথিবীর সব থেকে শান্তির জায়গা কোথায়? আবরার স্নিগ্ধাকে জড়িয়ে রেখে জবাব দেয়। আমার বুকে। উত্তরে স্নিগ্ধা আরেকটু শক্ত করে বাঁধনটা ধরল। তৃপ্তিসূচক হাসল তার অস্ত্রধয়। ভালোবাসার মানুষের কাছে একটা চাওয়াই তো থাকবে। আমি কিছু বলবো না, কিন্তু সব বোঝানোর দায়িত্ব তোমার। ঠিক আছে, তাই হলো। স্নিগ্ধার বেলায় আবরার কি করে তার না বলতে পারা কথাগুলো বুঝে নিল, তাও এত সঠিক সহজভাবে। এটাই হয়তো আবরারের ভালোবাসতে পারার মহৎ গুণ, যেটা তার নিজের মধ্যে একটু হলেও কম আছে। অন্যদিকে কয়েক সেকেন্ড হাসি মাখা মুখের ভঙ্গিমা পাল্টে নিল আবরার। গম্ভীর হয়ে এলো তার মুখশ্রী। স্নিগ্ধাকে জড়িয়ে রেখে ওর চুলে হাত বোলাতে বোলাতে মনে মনে বলে। সরি পুরি, লোক তোমার পেছনে না লাগলেও অন্য করে পেছনে ঠিকই লাগিয়েছে, কারণ ওই চোখে আমি তোমার প্রতি মুগ্ধতা দেখেছি অন্য কিছু। আর প্রশ্ন যেখানে আমার ভালোবাসার কোনো রিস্ক আমি নেব না সেখানে। কিন্তু তোমাকে এই ব্যাপারে আমি বলতেও পারবো না, না হলে আবার তুমি ভাববে হয়তো আমি তোমাকে বিশ্বাস করছি না। তবে আমি কিন্তু সত্যি লোক লাগলেও মিথ্যে বলে না তোমার কাছে, এটুকু ভেবেই শান্তি। বিরক্তিকর সব জিনিসগুলোকে একত্র করতে পারলে তার মধ্যে শীর্ষ তালিকাভুক্ত হয় যদি গভীর ঘুমে ফোনের রিংটোনের শব্দ আসে কানে। রাত্রির নিরিবিলি পরিবেশে সামান্য শব্দটুকুটাকেও মনে হয় গগন বিদারী চিৎকার দিচ্ছে। ঠিক যেমন অনুভূত হচ্ছে বেড সাইডে টেবিলের ওপর রাখা ল্যান্ড ফোন বাজতে থাকায়। হাতে ফোনের রিসিভার কোনো মতে ওঠালো আবরার। অন্য হাতে স্নিগ্ধা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার বুকের ওপর। মেয়েটা ঘুমে তলিয়ে আছে একেবারে। ক্রিং ক্রিং শব্দটা বাড়ছে বই কমছে না। এত রাতে কার এমন রাজকার্য পড়ল যে সে কৌতূহল মেটাতে রিসিভের কানে ঠেকালো আবরার। ঘুম জড়ানো গলায় হ্যালো শব্দটা উচ্চারণ করার পূর্বেই ওপাশ থেকে অন্য একটা পুরুষালী আওয়াজে ভেসে এলো কথাটা। গলার স্বর শুনেই কপালে ভাঁজ পড়ল আবরারের। ঘুমে যুবথুবু মুখটা কিঞ্চিত সিরিয়াস হয়ে আসে। ওপাশ থাকা ব্যক্তিটি আবারও বলে ওঠে। হ্যালো। আবরারের চোখগুলো সরু হয়ে আসে, জিজ্ঞাসু কণ্ঠে বলল। কে বলছেন? ওই পাশে ব্যক্তিটি হয়তো কাঙ্ক্ষিত আওয়াজ শুনতে পেল না। আবরারের স্বর শুনেই পুরো দমে চুপ মেরে রইল। শুধু তার নিঃশ্বাসের শব্দগুলো বাতাসে শোঁ শোঁ শব্দের মতো বাড়ি খাচ্ছে আবরারের কানের মধ্যে। সারা শব্দ না পেয়ে আবরার পুনরায় বলে। হ্যালো, কে আপনি? কোনো উত্তর না দিয়েই দুম করে লাইনটা কেটে দিল আগন্তুক। এতে সন্দেহ ভ্রু কুঁচকে আসে আবরারের। রিসিভারটা চোখের সামনে এনে চোখ বোলালো একবার, নিজের সাথে বিড়বিড় করে বলল। কেটে দিল কেন? কে ছিল? এইটুকু বলেই স্নিগ্ধার ঘুমন্ত মুখের দিকে তাকালো আবরার। নিচের ঠোঁট কামড়ে ধরে খানিকক্ষণ কিছু একটা ভাবলো। পর মুহূর্তেই ব্যস্ত হাতে ফোনের রিসিভার রেখে দিল যথাস্থানে। ব্যাপারটা অন্য সবার কাছে সাদামোটা হলেও আবরারের মন মানল না। ভোরের আলো ফুটলেই এ নিয়ে তদন্তে নামার সিদ্ধান্ত নিল মনে মনে। কিন্তু আপাতত বিষয়টাকে মাথা থেকে ঝেড়ে ফেলে স্নিগ্ধাকে নিজের সাথে আরাম বুকটাতে জাপটে ধরে ঘুমে পাড়ি জমাতে উদ্যত হলো। ঘরময় পায়চারি করছে মৃণাল, হাতে মুঠো ফোন তার। উদ্বেগ পূর্ণকদম এগিয়ে একবার রুমে মাথায় যাচ্ছে, অন্যবার আসছে অন্য মাথায়। কখনো কখনো নিজের সাথে বিড়বিড় করছে। মেঘ তো আমাকে এই নাম্বারটাই দিল, তাহলে কে ছিল ওটা? স্নিগ্ধার ভাই নাকি ওর বাবা? গলার স্বরটা তো বয়স্ক কার ছিল না, তার মানে ওর ভাই হবে হয়তো। ল্যান্ডলাইনের নাম্বার যেহেতু হতেই পারে, যে কেউ তো ফোন তুলবেই। এইটুকু বলে মৃণাল অধৈর্য হয়ে বলল। ধুর, মেয়েটা কেন যে একটা ফোন ব্যবহার করে না। আজকালকার মেয়ে হয়েও এত রুলস কেউ মেনটেন করে নাকি? আজ যদি ওর নিজের একটা ফোন থাকতো, কি সুন্দর ওর আওয়াজটা একটু মন ভরে শুনে নিতে পারতাম। যাকে কি আর করা যাবে, নিজের রাস্তা তো নিজেই পরিষ্কার করতে হবে, তাই না মৃণাল? নিজেই ব্যবস্থা কর কিভাবে কি করবি।
মাথা চুলকে চুলকে কথাগুলো আওড়ে ফোন রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল মৃণাল। যত তাড়াতাড়ি রাত পার হবে তত তাড়াতাড়ি স্নিগ্ধার মিষ্টি মুখটা চোখবন্দি হবে তার। সকালবেলা আবরার গলায় টাই বাঁধছে ব্যস্ত হাতে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে স্নিগ্ধা, হাতে স্যান্ডউইচের প্লেট তার। আজকে স্নিগ্ধা সকাল সকাল উঠে সব কাজ সারলেও আবরারের উঠতে দেরি হলো। আবরারের তৈরি হতে গেলে ব্রেকফাস্ট সারতে পারবে না ভেবে স্নিগ্ধা আবরারের সাথে সাথেই ঘুরছে খাবারের প্লেট সমেত। ব্যাপারটাই স্নিগ্ধার কাছে বেশ ভালো লাগলেও ভালো লাগছে না আবরারের। এ নিয়ে বহুবার নিষেধ করেও শোনাতে পারল না স্নিগ্ধাকে। আবরার কতবার বলল বাইরে থেকে খেয়ে নেবে, কিন্তু স্নিগ্ধার সোজা উত্তর, বাহিরের খাবার সকাল সকাল নট এলাও। হাত ঘড়িটা বাঁধতে নিল আবরার। পাশ থেকে কাঁটা চামচের মাথায় স্যান্ডউইচের অংশ তুলে আবরারের মুখের সামনে ধরল স্নিগ্ধা। আবরারও ওর দিকে তাকালো, বলল, আর খাবো না। উত্তরে স্নিগ্ধা চোখ রাঙিয়ে বলে, পুরোটা শেষ করুন। আবরার দুঃখী দুঃখী মুখ করে হাঁ করলো। সাথে সাথে খাবারের অংশটুকু মুখে পুরে দিল স্নিগ্ধা। মুচকি হেসে বলে, এই তো লক্ষ্মী ছেলে। প্রত্যুত্তরে আবরার কপাল কুঁচকে কিছু সময় তাকিয়ে থাকে, পর মুহূর্তে ঠোঁট এলিয়ে হাসলো। এক হাত দিয়ে স্নিগ্ধার কোমর চড়িয়ে ধরে টেনে আনলো নিজের দিকে। স্নিগ্ধা হকচকিয়ে ওঠে, পুরো মিশে গেল আবরারের বুকের সাথে। ব্যস্ত হয়ে বলে, আরে প্লেট পড়ে যাবে হাত থেকে। আবরার শুনল না, মুখ কালো করে বলে। তুমি সবসময় আমাকে এত ঝামেলায় ফেলে দাও কেন? স্নিগ্ধা অবাক হয়ে বলে, আমি আবার কি করলাম? জবাবে আবরার দুষ্টু হেসে স্নিগ্ধার নাকে নাক ঘষে বলে, এমন একটা বউ ফেলে কার যেতে মনে চায় বলো তো? স্নিগ্ধা চোখ ছোট করে তাকিয়ে বলে, সব সময় ফাজলাম। আপনার না দেরি হয়ে যাচ্ছিল? আবরার অন্য হাত দিয়ে গলার টাই ঢিলে করে বলে, সে তো হচ্ছিলই, কিন্তু দেরি যখন করেই ফেলেছি আজ আর অফিস যাব না। স্নিগ্ধা কপাল কুঁচকে বলে। ও মা, কেন? কথাটার উত্তর না দিয়ে আবরার স্নিগ্ধার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, আর তুমি আজ ভার্সিটি যাচ্ছ না? স্নিগ্ধা কৌতূহলী হয়ে তাকালো। আবরার হুট করে কোলে তুলে নিল ওকে। ঘটনাক্রমে পুরোপুরি ভরকে গেল স্নিগ্ধা। অবাক হয়ে বলে, এ কি করছেন? কথাটা বলে হাতের কাঁচের প্লেটটা আবরারের কোলে রেখেই কোনো মতে পাশে থাকা টেবিলে রাখলো স্নিগ্ধা। এরপর এক ঝাঁক প্রশ্ন মুখে নিয়ে তাকালো আবরারের দিকে। আবরার স্নিগ্ধার দিকে তাকিয়ে বাঁকা হেসে গিয়ে উঠল, এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার, তুমি যে একা আমিও যে একা লাগিয়েছে ভালো, ও প্রিয়, ও প্রিয়। কাল ভার্সিটি এলি না যে? কত অপেক্ষা করলাম। কথাটা বেশ মুখ কালো করে বলল মেঘ। স্নিগ্ধা ওর দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে হেসে বলে, কাল একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম, তাই আর। কিন্তু তুই কেন এই নিয়ে এত মন খারাপ করছিস, বোকা মেয়ে? মেঘ কিছু বলল না, মনে মনে বলে, অপেক্ষা তো আমার থেকেও ভাইয়া বেশি করছিল, সে কি অবস্থা তার। তাই জন্যই না আচ্ছা, স্নিগ্ধাকে সেদিন সেই হ্যান্ডসাম ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করব। ওর কে হয় ওটা জানতে চাইবো। না থাক, স্নিগ্ধা উল্টোপাল্টা ভেবে বসে যদি, তার থেকে বরং ভাইয়া যে কাজ দিয়েছে সেটাই করি। মেঘের ভাবুক মুখ দেখে ভ্রু কোঁচকে ওর হাতে মৃদু ধাক্কা দিল স্নিগ্ধা। কি রে, কি হলো? মেঘ ধ্যান ভেঙে থতমত খেয়ে তাকালো। নিজেকে সামলে মৃদু হেসে বলে, না কিছুই না। আচ্ছা, তোর নিজের ফোন নেই হুম, কেন? এমনি। কথাটা শুনে উত্তর না দিয়ে ব্যাগে হাত ঢোকালো মেঘ। কয়েক সেকেন্ডের বাদে র্যাপিং করা কিছু একটা বের করে স্নিগ্ধার সামনে ধরল। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলে, এটা কি? মেঘ একগাল হেসে বলল, এটা তোর জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, নে ধর। স্নিগ্ধা খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বলে, কি আছে এতে? মেঘ ব্যস্ত গলায় জবাব দেয়, আগে ধরবি তো। কথা না বাড়িয়ে বক্সটাকে মেঘের হাত থেকে হাতে নিল স্নিগ্ধা। কৌতূহলে মুখমণ্ডলে লাগামহীন ছেয়ে উঠেছে একেবারে। বক্সটাকে কিছু সময় হাতে নেড়ে ছেড়ে দেখলো। পর মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে, থ্যাংক ইউ মেয়ে।
কেউ হাসলো, মুচকি হাসি। এক হাতে স্নিগ্ধাকে মৃদু জড়িয়ে ধরে বলে, তোর আমার বন্ধুত্বের কাছে এটা কোনো ব্যাপারই নয়। স্নিগ্ধা হালকা হেসে আবারও হাতের বক্সটার দিকে তাকায়। দূর থেকে মৃণাল তৃপ্তিসূচক হাসে। এত ইজিলি তার পরিকল্পনা পূরণে প্রশান্ত হয়ে আসে বুকটা। এখন থেকে স্নিগ্ধার আওয়াজে ঘুম আসবে তার, ভাবতেই আনন্দ। গেট থেকে বের হতে ধরতেই স্নিগ্ধার সামনে এসে দাঁড়ালো মৃণাল। আচমকা ব্যাপারে হতভম্ব হয়ে উঠল স্নিগ্ধা। কিঞ্চিত বিস্ময় নিয়ে বলল, ভাবে সামনে দাঁড়ালেন কেন? মৃণাল থতমত খেয়ে গেল স্নিগ্ধার এমন সোজাসাপটা প্রশ্নে। লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিয়ে বলল, না মানে আসলে স্নিগ্ধা ভ্রু কুচকে তাকিয়ে থেকে অন্যদিকে তাকায়। আবরারের কথা অনুযায়ী কোনো ছেলের সাথেই মিশবে না, এমন সিদ্ধান্ত তার। কিন্তু এই মৃণাল ছেলেটাকে বড্ড বেশি গায়ে পড়া মনে হয়। মাত্র কয়েকদিনের মনে হচ্ছে তাকে ফলো করছে, কি নানান বাহানায় যেচে আসছে কথা বলতে। কিন্তু কেন? অন্যদিকে মৃণাল চোখ তুলে তাকালো স্নিগ্ধার দিকে। চোখে মুখে স্নিগ্ধার প্রতি মুগ্ধতা তার ঠিকরে পড়ছে। মেয়েটার মুখে অন্যরকম জাদু, যা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে, মোহে ফেলে দেয় অন্যরকম মোহে। মৃণালকে চুপ করে থাকতে দেখে স্নিগ্ধা বিরক্তিতে ভ্রু কুঁচকে বলে, আপনি কি কিছু বলবেন? মৃণাল দুই দিকে মাথা নেড়ে বোঝালো না। স্নিগ্ধা ব্যস্ত গলায় বলে ওঠে, তাহলে সরুন সামনে থেকে, আমার তাড়া আছে। বাধ্য ছেলের মতো মৃণাল একপাশে সরে দাঁড়ায়। কোনো কিছু না বলে স্নিগ্ধা হাঁটতে নিলে পেছন থেকে ডেকে উঠল আবারও। শোনো, কপালে গাঢ় ভাঁজ নিয়ে পিছু ফেলল স্নিগ্ধা। বলে, বলুন। মৃণাল মাথায় পেছন থেকে চুলকে মৃদু স্বরে বলে, শাড়ি পরলে তোমাকে বেশ লাগে, শাড়ি পরেই আসবে, আমার অনুরোধ এটা। কথাটার স্নিগ্ধা অবাক হয়ে এলো। চোখগুলো সরু করে নিয়ে কঠিন কিছু বলতে যাবে, তার আগেই ওপাশ থেকে একটা মুচকি হাসি এসে চলে গেল মৃণাল। স্নিগ্ধার কোনো উত্তরে অপেক্ষাই করল না। স্নিগ্ধার কথাটাই রাগ হয়। মনে হয় হয়তো এই কারণগুলো ভেবেই আপনারা তাকে শাড়ি পরে ভার্সিটি আসতে নিষেধ করেছে। বেশ করেছে, অন্তত আবরার সবসময় তার ভালো তো চাইবেই। বাবা মায়ের পর এই পৃথিবীতে আবরারের মতো কেউ এইরকম একটা চাইবেন কখনোই না। আবরারের কথা মনে হতেই হুট করে স্নিগ্ধা মাথায় আসে তনুয়ার কথা। নিজের সাথে বিড়বিড় করে বলে, আচ্ছা, তনয় আপুর এখন কি খবর? উনি কি এখন আবরারের ভাবনা চিন্তা বাদ দিয়ে নিজেকে শুধরে নিতে চাইছেন? হতেও পারে, মানুষ কতদিন আর নিজেকে খারাপ রাখতে চাইবে। একটা সময় তার ভেতরে লুকিয়ে থাকা ভালো মানুষটা তো ও কি দেবেই, তাই না? স্নিগ্ধার ভাবনার ঘোর কাটলো পেছন থেকে উৎকট শব্দ ভেসে আসা গাড়ির হর্নের শব্দে। হকচকিয়ে পেছনে তাকালো সে। আবরারের গাড়ি দেখেই চিন্তিত মুখে একগাল হাসি ফুটল। দ্রুত পা ফেলে এগিয়ে গেল গাড়ির দিকে। স্নিগ্ধাকে আসতে দেখে বরাবরের মতো বেরিয়ে এসে গাড়ির দরজাটা খুলে দিল আবরার। মৃদু ঠোঁট এলিয়ে বলে, ক্লাস কেমন হলো? স্নিগ্ধা মাথা নাড়ালো। ভালো। আবরার গাড়ির সিট ইশারা করে বলে, ওঠো। স্নিগ্ধা উঠে বসলো। গাড়ির দরজা ঠেলে আটকে দিয়ে ঘুরে এসে বসলো আবরার। গাড়ি চালু করেই এক পর্যায়ে ভার্সিটির গেট থেকে অস্তিত্ব মিলিয়ে এলো তাদের। কিন্তু তবুও চোখ সরালো না মৃণাল। একভাবে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল আবরার আর স্নিগ্ধার গাড়িটা যাবার দেখে। নিজের সাথে বিড়বিড় করে বলে ওঠে, লোকটা কে হতে পারে স্নিগ্ধার? কতবার বললাম আবরাবের ভাবনা জেরে ফেল, ভুলে যা ওকে, কিন্তু শুনলি না আমার কথা। কি অবস্থা করেছিস নিজের, দেখেছিস? এখন আর কি, দুঃখে দুঃখে মরতে থাক। আজ অসুস্থ হলি, আবার কাল হবি, সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই। আমার আর কি, একমাত্র মেয়ের মৃত্যুর দিন গুনতে থাকি, তাও জেলে বসে বসে। ক্ষিপ্ত গলায় এক নাগাড়ে কথাগুলো আওড়ে থামলো তফায়েল। পাশে ক্লান্ত মুখ চোখ করে বসে আছে তনয়া। লম্বা করে একটা নিঃশ্বাস টেনে বলে, এক গ্লাস পানি দাও না বাবা। এই পর্যায়ে মেয়ের কথাই ব্যস্ত হয়ে ওঠে মেঝেতে রাখা মাটির কলসি থেকে গ্লাস ভর্তি করে পানি ঢেলে এনে ওর সামনে ধরল তফায়েল। স্নেহমূলক স্বরে বলে, নে খা, আস্তে আস্তে খা মা। গ্লাসের প্রান্তে চুমুক বসিয়ে ঢকঢক করে পানিটা খেয়ে নিল তনয়া। গ্লাস ফাঁকা করে বাবার দিকে তাকিয়ে উদ্বেগ হয়ে বলে, অফিসার আনিমুল কোথায় বাবা? আজ না কোর্টে আপিল করার কথা ছিল। তোফায়েল মুখ কালো করে বলে, ছিল তো, রাতে তুই অসুস্থ হয়ে পড়লি বলে তোকে হসপিটালাইজ করতে হলো।
তারপরে উকিলটা মোটা টাকা চাইছে, সব বিপত্তি একসাথে। তোর ব্যাপার সামলে উঠতেই তো আমিনুলের কোর্টে যেতে দেরি হয়ে গেল। দেখি কখন আসে। বলতে না বলতেই ওপাশ থেকে জুতোর শব্দ তুলে হেঁটে আসার আওয়াজ এলো কানে। চোখ তুলল তোফায়েল তনয়া দুজনেই। গারদের বাইরে এসে দাঁড়িয়েছে আমিনুল। ওকে দেখে উদ্বেগ নিয়ে বলে ওঠে তোফায়েল আর তনয়া। তোফায়েল শিকের ফাঁকে হাত বন্দি করে দাঁড়িয়ে অধৈর্য গলায় বলে, কি খবর আমিনুল? জামিন মঞ্জুর হলো? আমিনুল নিচের দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস নিল। তোফায়েলের দিকে তাকিয়ে বলে ওঠে, কোর্ট আপনার জামিন মঞ্জুর করেনি। কথাটা শুনতেই হতাশ হলো তোফায়েল আর তনয়া। চোখে মুখে কালো মেঘ জমে আসে তাদের। তনয়ার চোখ থেকে পানি পড়তে সময় লাগে না আর। কান্নায় ভেঙে পড়ে, কাঠের চোখের ওপর বসে পড়ে। বিষয়টা চোখে পড়লে আমিনুল তোফায়েলের দিকে চোখ সরিয়ে তনয়ার দিকে তাকালো। মৃদু গলায় বাড়িয়ে বলল, আপনি কেন কাঁদছেন ম্যাডাম? আমি তো বললাম আপনার বাবার বেল মঞ্জুর হয়নি, তবে আপনার যে হয়নি সেটা তো আর বলিনি। এইরূপ বাক্যে চমকে উঠল তোফায়েল তনয়া দুজনেই। তোফায়েল ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, মানে? আমিনুল মুচকি হেসে হাতের কাগজটার দিকে একবার চোখ বোলালো। তনিয়া ম্যাডামের বেল মঞ্জুর হওয়ার চান্সটা 19% এসেছে। অবশ্য এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমার, কিন্তু আপনার বেলটা আর হলো না। তনয়া উদগ্রীব হয়ে এগিয়ে এসে বাবার পাশে দাঁড়ালো। আমিনুলের দিকে প্রশ্ন ছুড়ল, তো এটা কি করে সম্ভব? আমি আর বাবা তো একই মামলায় আওতাভুক্ত, তাহলে বাবার বেল হলো না, আমার কিভাবে হলো? কিছুদিন আগে আপনার মাথার অপারেশন হলো না, সেই অপারেশনকে ইস্যু করে আপনার মেন্টাল প্রবলেমের সার্টিফিকেট বানিয়েছে, আর বেশ তাতেই বেল মঞ্জুর। তনয়া তোফায়েল বিস্ময়কর চাহনি তাকালো। তনয়া অবাক হয়ে বলে, তার মানে আপনি বুঝিয়েছেন আমি মানসিকভাবে অসুস্থ? আমিনুল চটপট উত্তর দেয়, জি, এছাড়া আপনি ছাড়া পেতেন না। তবে আপনার বাবা এই মার্ডার কেসের পেছনে মুখ্যভাবে জড়িত থাকায় ওনার বেলটা আর করাতে পারলাম না। এখন নাই, মামার থেকে কানা মামা অত্যন্ত ভালো, তাই না? সেজন্যই ভাবলাম যখন আপনার বেল পেলাম যেহেতু করে ফেলি, পরে নয় সারেরটা করব। তনয়া আহত হয়ে বাবার দিকে তাকালো। মেয়ের কালো মুখ দেখে তোফায়েল আশ্বস্তি দিয়ে মাথায় হাত বুলিয়ে হেসে বলে, কোনো ব্যাপার না তনু, তুই বের হ অনন্ত। কোনো ব্যাপার না তনু, তুই বের হ অন্তত। জেলের এই পরিবেশ তোর জন্য ঠিক না। পরে না হয় সুযোগ পেলে আমিও বেরোবো। টাকা যতদিন আছে আইনের ফাঁক পুকুর হাতের মুঠোয় থাকবে। ভাবিস না আমাকে নিয়ে। তনয়া কালো মুখ নিয়েই মাথা কাত করলো। পর মুহূর্তে বাবাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করবো বাবা, খুব তাড়াতাড়ি। তোফায়েল হেসে মেয়ের মাথায় হাত বোলায়। পাশ থেকে আমিনুল গলায় জোর দিয়ে বলে, আপনি কিন্তু আজকে বের হচ্ছে না ম্যাডাম। কথাটাই বাবা মেয়ে দুজনেই অবাক হয়ে আমিনুলের দিকে তাকালো। তনয়া বাবার বুক থেকে মুখ উঠিয়ে কৌতূহল নিয়ে বলল, তাহলে? আমিনুল উদ্বেগহীন গলায় বলে ওঠে, আরও মাসখানেক লাগবে, বললাম না 90% হয়েছে, বাকি 10% বাকি এখনও। তবে ভাববেন না, দায়িত্ব যখন নিলাম হয়ে যাবে 1 মাসের মধ্যেই। তনোয়ার মুখমণ্ডল মলিন হয়ে আসে। কথাটা ভাবতেই সে 1 মাস এই স্যাঁতস্যাঁতে জায়গায় কাটাতে হবে তার। পরক্ষণে কপাল কুঁচকে তাকিয়ে বলে, আচ্ছা অফিসার, নকল মেডিকেল রিপোর্ট বানানো যায়? আমিনুল বাঁকা এসে উত্তর দেয়, যাবে না কেন? টাকা হলে বাঘের চোখও পাওয়া যায়। এইটুকু শুনতেই কিছু একটা ভেবে মুখে হাসি উঠে এলো তনয়ার। মনে মনে বলে, তবে তো আরও অনেক কিছুই করা যাবে। তোমার হাতে কি এটা? আবরারের প্রশ্নে স্নিগ্ধা নিজের হাতের দিকে তাকালো। রঙিন পেপার মোড়ানো বাক্সটার দিকে চোখ বুলিয়ে হেসে বলে, মেঘ দিয়েছে উপহার, তবে কি আছে জানি না। আবরার সামনের দিকে চোখ নিয়ে মৃদু হেসে বলে, বাহ, আচ্ছা, সেদিন যে মেয়েটাকে দেখেছিলাম তোমার পাশে, ওটা কি মেঘ ছিল, তাই না? স্নিগ্ধার উপর নিচে মাথা নেড়ে বলে, হ্যাঁ। তো অপেক্ষা কিসের? খুলে দেখো কি আছে, আমি একটু দেখি না হয়।
আবরারের কথায় উচ্ছ্বাস নিয়ে বইয়ের ব্যাগটা আবরারের ওই সিটের মাঝখানে রাখলো স্নিগ্ধা। দুই হাতের মধ্যে বক্সটাকে নিয়ে আস্তে ধীরে খুলতে নিল। আবরার ড্রাইভ করার ফাঁকে ক্ষণে ক্ষণে তাকাচ্ছে সেদিকটায়। কিছু সময় বাদেই র্যাপিংয়ের পুরো কাগজ বাক্স থেকে উন্মুক্ত করলো স্নিগ্ধা। ওপরের নকশা দেখেই মুখের ভঙ্গিমা পাল্টে এলো আবরারের। স্নিগ্ধা উল্টে পাল্টে দেখে বলল, এটা আবার কি? এতে কি থাকতে পারে? কথাটা বলে জিজ্ঞাসু দৃষ্টিতে আবরারের মুখের দিকে তাকালো স্নিগ্ধা। আবরার শক্ত মুখে চোখ সরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, মোবাইল ফোন। আবরারের কথা অনুযায়ী স্নিগ্ধার চোখ মুখ আকাশচুম্বী গোল গোল আকার ধারণ করলো। উদ্বেগ নিয়ে বলল, মোবাইল ফোন? আবরার সামনের দিকে তাকিয়ে থেকেই জবাব দেয়, হুম। কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে কি করব? মেঘা আমাকে কেন দিল এটা? জানি না, কোনো কারণ তো নিশ্চয়ই আছে, তাই না? গম্ভীর গলায় কথাটা বলে স্নিগ্ধার দিকে তাকায় আবরার। স্নিগ্ধা বোকা চাউনিতে চেয়ে বলে, অদ্ভুত, আমি তো কোনো কারণ দেখছি না। আপনি কি কারণ পেলেন একটু বলুন না। আবরার বাঁকা হাসল। স্নিগ্ধার সরলতায় মেয়েটা এতটাই সরল যে যে কোনো কিছুই তলিয়ে ভাবে না। সেদিন রাতের ল্যান্ড ফোনে কল আসা নম্বর চেক করেছে আবরার। নাম মোতাবেক মৃণাল মাহমুদ লেখা ছিল। সেহেতু মৃণালের নম্বরই ছিল সেটা। অত রাতে কল করেছে কাকে চাইতে সেটা না বোঝার মতো বোকা সে নয়। কিন্তু এ নিয়ে কোনো বাড়াবাড়ি করতে চাইছে না আবরার। দেখা যাক না কথাকার জল কত দূরে ছড়াই। আবরারের ভাবনার মাঝে খট করে একটা আওয়াজ হলো। জিজ্ঞাসু মুখ নিয়ে সেই দিকে তাকালো আবরার। স্নিগ্ধা গাড়ির ডেস্ক খুলে তার মধ্যে হাতে থাকা ফোনটা রেখে দিল। এরপর আগের মতোই আটকে দিল সেটা। বিষয়টা দেখতেই অবাক হওয়ার পাশাপাশি কৌতূহল জেঁকে ধরল আবরারকে। ভ্রু কুঁচকে স্নিগ্ধার দিকে চেয়ে বলল, এখানে রাখলে যে? স্নিগ্ধা সোজা হয়ে বসলো। রীতিমতো সিটের সাথে মাথা এলিয়ে উদ্বেগহীন গলায় বলে উঠল, রেখে দিলাম। তার দুটো কারণ। এক, এটা কোনো প্রয়োজন আমার নেই। আর দুই, কাল এটা মেয়েকে ফিরিয়ে দেব। বিস্ময় গাঢ় হয়ে এলো আবরারের। তাৎক্ষণিক ব্রেক কষল গাড়িতে। আকস্মিক ব্যাপারটায় সামনের দিকে ঝুঁকে পড়ল স্নিগ্ধা। নিজেকে সামলে আবরারের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, কি হলো? গাড়ি থামালেন যে? স্নিগ্ধার কথায় জবাব দিল না আবরার। সন্দেহভাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল ওর দিকে, ফিরিয়ে দেবে? কেন? এরকম একটা দামি হ্যান্ডসেট পেয়েও তুমি ফিরিয়ে দেবে? স্নিগ্ধা ভাবলেসিন হয়ে জবাব দিল, হ্যাঁ, তা নয়তো কি? যেটা আমার দরকার নেই সেটা আমি কেন নিতে যাব? দেখুন, আমার ছোট পৃথিবীর মধ্যে বাবা, মা, নিথু আর আপনি, এদের সাথে তো আমার রোজই কথা হয়। বাবা মায়ের সাথে ইচ্ছে হলেই তো দেখা করতে পারছি, আপনার নাম্বার থেকে কল করতে পারছি। তাহলে এটা কি দরকার বলুন তো? তার থেকে মেয়েকে এটা আমি ফিরিয়ে দিলে ও ব্যবহার করবে। শুধু শুধু এত দামি জিনিসটা ফেলে রেখে নষ্ট করব কেন বলুন? স্নিগ্ধার একদমে আওড়ানো উত্তরে আবরার আবারও অবাক হয়ে নাকি খুশি হবে বুঝে উঠতে পারল না। শুধু পলকহীন চোখগুলো স্থির করে রাখলো স্নিগ্ধার মুখের ওপর। মেয়েটার মধ্যে সামান্যতম লালস ভাব নেই। যেদিন তার দেয়া হীরের আংটিটা ফিরিয়ে দিয়েছিল স্নিগ্ধা, সেদিনের মতো আজও আরও একবার প্রমাণ পেল সে। এই গুণগুলোর জন্যই হয়তো পরীকে প্রথম দেখেই মনে হয়েছিল যে ও অন্যরকম। হ্যাঁ, অন্যরকমই তো, পুরোটাই অন্যরকম আমার বউটা। আবরারকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে স্নিগ্ধা ভ্রু দুটি নাচিয়ে বলল, কি দেখছেন? জবাবে আবরার ঠোঁট প্রসারিত করে চোখের ইশারা করে শীতল গলায় বলে, তোমাকে। সোজা সাপটা উত্তরে ব্যাপারটাই প্রথম দফায় লজ্জা পেল স্নিগ্ধা। পর মুহূর্তে আবরারের দিকে তাকিয়ে চোখ সরু করে বলে, আপনি কি আমাকে নতুন দেখছেন নাকি? আবরার তাকিয়ে থেকে জবাব দেয়, হুম, নতুন নতুন রূপ দেখেছি তোমার। স্নিগ্ধা বুঝতে না পেরে বোকা চাহনি দিয়ে তাকিয়ে রইল। আবরার মুচকি হাসলো। গাড়ির স্টিয়ারিংয়ে এক হাত রেখে স্নিগ্ধার দিকে নিজেকে এগিয়ে আনলো অনেকটাই। আবরারকে এগিয়ে আসতে দেখে বরাবরের মতো স্নিগ্ধা হৃদযন্ত্রটা একটু বেশি সচল হয়ে ওঠে। আবরার নিজের ঠোঁট এগিয়ে এনে স্নিগ্ধার কানের কাছে দুইবার আলতো করে চুমু খেলো। ঠান্ডা স্রোত বইল স্নিগ্ধার আপাতমস্তক পুরো শরীরে। কাঁপা চোখে পাতা তুলে তাকালো আবরারের দিকে। আবরার মুগ্ধতায় ছেয়ে আসা আঁকি জোড়া দিয়ে চেয়ে বলে,
বড্ড বেশি ভালোবেসে পড়ি। স্নিগ্ধা লাজুক হেসে মাথা নামিয়ে নেয়, আবারও উদ্বেগ হয়ে বলে ওঠে। এই একদম এভাবে হাসবে না। স্নিগ্ধা মাথা তুলল। কেন? আবরার মুখটা সিরিয়াস করে বলে, তোমার এমন লজ্জা মাখা মুখটা দেখলে আমার চেয়ে আরো অনেক ভালোবাসতে মনে চায়, তাই। কথাটায় স্নিগ্ধা খানিকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, মুখ হাঁ করে। আবরার সরু চোখে তাকিয়ে থাকতেই ফিক করে হেসে ফেলে স্নিগ্ধা, ভ্রু নাচিয়ে বলে ওঠে। আমারও অনেক কিছু ইচ্ছে করে জানেন। কথাটাই আবরার অবাক হয়ে বলে। লাইক সিরিয়াসলি? তা কি কি মন চায় তোমার, বলো না। আবরার বেশ আগ্রহ নিয়ে অনেকটা ঘুরে বসলো স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা দুষ্টু হেসে বলে, বললে কি আপনি রাজি হবেন? কেন নয়, ইউ ক্যান ডু এনিথিং। উত্তর পেয়ে স্নিগ্ধা হাত বাড়িয়ে বাচ্চাদের মতো আবরারের গাল টেনে দিল। পর মুহূর্তেই সোজা হয়ে বসে বলল। হয়ে গেছে। আবরার কপাল কুঁচকে হতভম্ব হয়ে তাকায়। ব্যাপারটা বুঝতে পেরে স্নিগ্ধা ঠোঁট কেঁপে হেসে বলে, আপনার গাল টানার ভীষণ ইচ্ছে ছিল জানেন। আপনি কত ভালো আবরার, আমার ইচ্ছেটা পূরণ করে দিলেন। আবরার ভ্যাপাচাকা খেয়ে ওঠে। কি ভাবলো আর কি করলো এই মেয়ে? বিষয়টা যে স্নিগ্ধা মজা করলো সেটা বুঝে উঠতে দেরি হয় না আবরারের। শুধু চোখ ছোট করে খানিকক্ষণ স্নিগ্ধার মুখের দিকে তাকিয়ে থেকে সামনের দিকে চোখ সরিয়ে নেয়, দাঁত চিবিয়ে বলে ওঠে, তোমাকে যতটা বোকা ভাবি ততটা তুমি নাও, বেশ চালাক তুমি। এই পর্যায়ে মুখের হাসিটা মেয়ে আসে স্নিগ্ধার, ঠোঁট উল্টে বলে ওঠে। আপনি কি রাগ করলেন? আমি তো মজা করছিলাম। জবাবে আবরার গম্ভীর মুখে তাকালো। স্নিগ্ধার মুখটা আরও কালো হয়ে আসে তাতে। পর মুহূর্তে আবরার ঠোঁট এলিয়ে হেসে ওঠে, বাঁকা হেসে বলে, ভেবো না এমনি এমনি ছাড় দিচ্ছে, এই মজার মজা বাড়ি গিয়ে পুষিয়ে দেব। কথাটার মানে বুঝতে পেরে স্নিগ্ধা বিস্ময়কর চাহনিতে তাকায়। পর মুহূর্তে নাক মুখ কুঁচকে বলে, আপনিও না, যা তা একটা। ফোন দিয়েছি তো কি, মানুষ মানুষকে ফোন উপহার দিতে পারে না? আমিও সেটাই করেছি, তাই বলে তোর ফিরিয়ে দিতে হবে? মেঘের এমন ঝাঁঝালো স্বরে মুখটা কালো করে নিল স্নিগ্ধা। ক্ষীণ আওয়াজে বলে ওঠে। আসলে আমি মেঘ মাঝপথে কথা কেড়ে নিয়ে বলে, আমি আমি ছাড়, তোকে একটা জিনিস গিফট করলাম, কাল তো খুব সুন্দর করে নিয়ে নিলি, আজ হঠাৎ এমন কি হলো যে ফিরিয়ে দিতে হবে তোকে? ফোনই তো ছিল, বোম তো আর দিইনি যে উড়ে যেতিস, তাই না? স্নিগ্ধা এবার উদ্বেগ নিয়ে বলে, তুই এরকম কেন করছিস? আমি তো বললাম এটার কোনো দরকার আমার নেই। আমি ফোন টোন ইউজ করতে পছন্দ করি না। যদি এমন হতো যে আমার ফোনের খুব দরকার ছিল, অবশ্যই এতদিনে আমি ফোন কিনে নিতাম, কিন্তু তা নয়। আচ্ছা, এটা যদি নিয়েও নিতাম আমি, কি হতো? ইউজ করতাম কি, ফেলে রাখতাম কোথাও। তোর এতগুলো টাকা শুধু শুধু নষ্ট হতো, তাই জন্যই না ফিরিয়ে দিতে এলাম। মেঘের মেজাজ ভীষণ রকম খারাপ হয়ে আছে। স্নিগ্ধা যতই যাই বোঝাক, মাথায় কোনো কিছুই ঢুকছে না। তার ভাই কৌশল অবলম্বন করে এই হ্যান্ডসেটটা স্নিগ্ধার কাছে পাঠানোর বন্দোবস্ত করলো তাকে দিয়ে, সফলও হলো। আর আজ মেয়েটা সেটা ফিরিয়ে দিতে এলো। এখন যদি মৃণাল জানতে পারে, ও তো ভীষণ কষ্ট পাবে। কত কি ভেবেই না এই ফোনটা স্নিগ্ধার জন্য নিল, সেই সবে তো জল ঢেলে দিল এই মেয়ে। মেঘকে নিশ্চুপ দেখে স্নিগ্ধা ওর কাঁধে হাত ঠেকাই নিজের। কিছু বলতে ধরলে মেঘ স্নিগ্ধার হাতটা সরিয়ে দিল, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, কোনো আদিক্ষেতা দেখানোর দরকার নেই, শুধুমাত্র মুখেই আমাকে বন্ধু ভাবিস তুই, বুঝে গিয়েছি আমি। উফ, তুই কেন বাচ্চাদের মতো বলছিস মেয়ে? তোকে তো বোঝালাম আমি, তারপরেও তুই। হ্যাঁ, তারপরেও আমি বলছি এসব, কারণটা যদি তুই বুঝতিস তাহলে আর বলতি না এসব। মেঘের কথাটা মানে ঠিক বুঝলো না স্নিগ্ধা। জিজ্ঞাসা মুখ চোখ নিয়ে চেয়ে রইল। মেঘ পুনরায় হাঁ করে কিছু বলতে ধরলেই সামনের দিক থেকে মৃণাল এগিয়ে আসতে দেখে দমে যায়। মৃণাল এগিয়ে এসে সামনে দাঁড়ায় ওদের। কি হয়েছে? আওয়াজ পেয়ে স্নিগ্ধা ঘাড় কাত করে চোখ তুলে তাকায় মৃণালের দিকে। মৃণাল একবার স্নিগ্ধার দিকে তাকিয়ে চোখ সরিয়ে মেঘের দিকে তাকিয়ে বলে, তোরা কি ঝগড়া করছিস? দূর থেকে দেখে মনে হলো। এই পর্যায়ে স্নিগ্ধা চুপ করে থাকলেও মেঘ অধৈর্য হয়ে বলে, দেখ না ভাইয়া, কাল ওকে আমি একটা হ্যান্ডসেট গিফট করলাম, আর আজও সেটা আমাকে ফিরিয়ে দিতে চাইছে, বলছে ওর নাকি প্রয়োজন নেই। তুই বল, এটার কোনো মানে আছে?
কদারা মৃণালের দিকে অসহায় চোখে তাকিয়ে বলে মেঘ। মেঘের দৃষ্টির মানে বুঝতে পেরে মৃণাল ধরফর করে তাকালো স্নিগ্ধার দিকে, উদ্বেগ নিয়ে বলে, তুমি এটা কেন ফিরিয়ে দিচ্ছ স্নিগ্ধা? জবাবে স্নিগ্ধা মুখটা গম্ভীর করে বলে, ও তো আপনাকে মেঘ দিয়েই দিল, আমার এটার প্রয়োজন নেই। এইটুকু বলে হ্যান্ডসেটটার সাদা বাক্সটা বেঞ্চির ওপর রাখলো স্নিগ্ধা। মেঘের দিকে চোখ না রেখেই বলে, আমি এখন আসছি। স্নিগ্ধা উঠে হাঁটা ধরতে নিল, পা বাড়ানোর আগেই পেছন থেকে ওর হাতটা টেনে ধরলো মৃণাল। স্নিগ্ধা পিছু ফিরে তাকালো, মৃণালকে হাত ধরে থাকতে দেখে অবাক হয়ে এলো, কপাল কুঁচকে বলল, হাত ধরেছেন কেন? মৃণাল হাতটা ছেড়ে দেয়, ঝুঁকে গিয়ে বাক্সটা হাতে উঠিয়ে নিয়ে স্নিগ্ধার সামনে এসে দাঁড়ায়, ঠোঁটে ক্ষীণ হাসি টেনে বলে, এটা তোমার জন্য মেঘ নয়, আমি কিনেছিলাম। এমন কথার স্নিগ্ধার সাথে সাথে মেঘ নিজেও বিস্মিত হয়ে আসে। আর ভাই যে এত তাড়াতাড়ি মনের কথা বলতে শুরু করবে সেটা তার ভাবনাতেই ছিল না। স্নিগ্ধা চোখ সরু করে বলে, আপনি আমার জন্য এটা কিনেছেন? ঠিক বুঝলাম না। মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো, স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, আসলে স্নিগ্ধা, হয়েছে কি, মৃণাল হাত উঁচু করে থামিয়ে দিল মেঘকে। স্নিগ্ধার দিকে চোখ রেখেই বলে,